আসসালামু আলাইকুম এভরিওয়ান। শেষবারের মতো ভালোবাসি গল্পের পার্ট 2 নিয়ে হাজির হলাম। তো ভিডিওটিতে একটা লাইক আর চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দাও। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। তারপর আমি যে কথাগুলো শুনলাম সেগুলো শুনে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমার শাশুড়ি বললেন, তুই তোর শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করবি, ঘরের কাজ নিয়ে ঝামেলা করবি, আর শিহাবকে বলবি তার মা তোকে নির্যাতন করে। আমি দরজার বাইরে দাঁড়িয়ে শুনছিলাম, একটু কথাও বলিনি। নিজের কানে আমি এইসব শুনে অবাক হচ্ছি। আমার শাশুড়ি নিজের মেয়েকে কিভাবে এসব কুবুদ্ধি দিতে পারে। আমি এসব শুনে স্তব্ধ হয়ে গিয়েছিলাম। সেদিন আমি চুপচাপ সরে গিয়েছিলাম। আমি ভান করেছিলাম আমি যেন কিছুই জানি না, কিন্তু তখনও বুঝতে পারিনি এই ছোট ছোট ষড়যন্ত্রগুলো একদিন আমাকে নিয়ে যাবে এক ভয়ঙ্কর রূপ অন্ধকারে। সেদিনের পর থেকে যেন এক অদৃশ্য বিষ আমাদের সংসারের ভিতর প্রবেশ করলো। আমার শাশুড়ির সেই কথাগুলো ওরু ধীরে ধীরে মনের মাঝে বিষের মতো করে কাজ করতে লাগলো। দিন যত যাচ্ছিল ওরুর আচরণ ততই বদলে যাচ্ছে। আগে যে মেয়েটা হাসি খুশি সবার সঙ্গে কথা বলতো, এখন সেই উরুর চোখে অকারণে যেন বিরক্তির ছাপ। কখনো আমার মায়ের সঙ্গে তর্ক, কখনো বোনদের সঙ্গে খারাপ ব্যবহার। আমি অনেক সময় বিষয়গুলো এড়িয়ে যেতাম, ভাবতাম সময়ের সঙ্গে সবকিছু ঠিক হয়ে যাবে। কিছুদিন পর ছোট বোন কোহিনুরের বিয়ে ঠিক হয়ে গেল। সংসারে আবার ব্যস্ততা শুরু হলো। একদিন বাবা আমাকে ডাকলেন, তার হাতে একটা পুরনো কাপড়ের ব্যাগ। তিনি ব্যাগ আমার হাতে দিয়ে বললেন, শিহাব এই টাকাগুলো নে, আমার কাছে যতটুকু জমা ছিল সব এইখানে। আমি অবাক হয়ে বললাম, বাবা তুমি এমন করে বলছো কেন? বাবা কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর ধীরে ধীরে বললেন, তোর বউ ইদানিং আমাদের সঙ্গে খুব বাজে ব্যবহার করে, খুবই খারাপ আচরণ করছে। তোর মাকে দিয়ে সব ঘরের কাজ করাচ্ছে, তোর বোনদেরকে অনেক কটু কথা বলছে। বাবার মুখে এ কথা শুনে আমার মাথার ভেতর যেন রক্ত উঠে গেল, কিন্তু তবুও নিজেকে শান্ত রাখলাম, কারণ আমি জানতাম রাগ করে এখন কিছু বললে পরিস্থিতি আরো খারাপ হবে। আমি নিজের ঘরে ঢুকতেই দেখলাম অরু বিছানায় কান্না করছে। আমি অবাক হয়ে বললাম, কি হয়েছে অরু? অরু কান্নার মাঝে বলল, আমি আর তোমার সংসার করব না, তোমার মা আর বোনদের আচরণ আমি সহ্য করতে পারছি না। তার কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। আমি ধীরে ধীরে বললাম, আচ্ছা আগে কোহিনুরের বিয়েটা শেষ হোক, তারপর আমরা সবকিছুই নিয়ে কথা বলবো। আমার কথা শেষ হতে না হতেই অরু হঠাৎ বলল, কিন্তু তুমি এই বিয়েতে কোনো টাকা খরচ করতে পারবে না। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম, তারপর শান্ত গলায় বললাম, তোমার বিয়েতে কি তোমার ভাই টাকা খরচ করেনি? অরু একটু শক্ত গলায় বলল, ওটা আমার ভাইয়ের দায়িত্ব ছিল। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, আর এটা আমার দায়িত্ব, এই পরিবারের বড় ছেলে আমি। আমি একটু থেমে আবার বললাম, আর তোমার ভাইয়ের বউকে তুমি আর তোমার মা অনেক কষ্ট দাও, কম তো কষ্ট দাও না। তবুও তোমার বিয়েতে তোমার ভাই মন খুলে টাকা খরচ করেছে, তোমার ভাবি তখন কোনো বাধা দেয়নি। আমার কথা শুনে অরুর চোখ হঠাৎ বড় হয়ে গেল। সে বলল, তোমাকে কে বলেছে আমার মা আমার ভাবিকে নির্যাতন করে? আমি শান্ত গলায় বললাম, দুদিন আগে তোমার মা গরম পানি দিতে গিয়ে তোমার ভাবিকে পুড়িয়ে দিয়েছে, তোমার ভাই তাকে হাসপাতালে ভর্তি করেছে, এখনো সে হাসপাতালে আছে। অরু তাড়াতাড়ি বলল, না, ভাবি নিজের ভুলের কারণে গরম পানি পড়ে গিয়েছে তার গায়ে। আমি তখন ধীরে বললাম, তাহলে তুমি এই বিষয়টা আমার কাছ থেকে লুকালে কেন? তোমার ভাই নিজে আমাকে সব বলেছে। ঘরের ভেতর তখন এক অদ্ভুত নীরবতা নেমে এলো। অরু আর কোনো কথা বলল না। আমি বুঝতে পারছিলাম আমাদের সম্পর্কের ভেতর কোথাও যেন গভীর একটা অন্ধকার জমে উঠেছে। কয়েকদিন পর অবশেষে কোহিনুরের বিয়ের দিন চলে এলো। আমরা যথাসাধ্য আয়োজন করলাম, ঘর ভরে গেল আলো, মানুষ আর হাসিতে। বিয়েটা খুব সাধারণভাবে সম্পূর্ণ হলো। ছেলেটা একজন ডাক্তার, বিয়ের পরে সে সিঙ্গাপুরে চলে যাবে, কাজের জন্য বোনকে সাথে নিয়ে যাবে। কোহিনুরের চোখে তখন নতুন জীবনের স্বপ্ন, সবই খুশি, আর সেই সাথে আমাদের সহ তাদের পরিবার সবাই খুশি। কিন্তু সেই আনন্দের মাঝেও আমি লক্ষ্য করলাম অরু যেন অদ্ভুতভাবে চুপচাপ। তার চোখে তখন এমন এক দৃষ্টি ছিল যা আমি আগে কখনো দেখিনি। কোহিনুরের বিয়েটা শেষ হওয়ার পর মনে হয়েছিল এবার হয়তো সংসারটা আবার শান্ত হবে, কিন্তু আমার সেই আশা খুব দ্রুত ভেঙে গেল। বিয়ের খরচ দিয়ে অরু আবার নতুন করে ঝামেলা শুরু করলো। একদিন সন্ধ্যায় সে রেগে ফুসফুস করে বলল, তোমাকে বলেছিলাম কোহিনুরের বিয়েতে তুমি কোনো টাকা খরচ করবে না, তারপরেও তুমি টাকা খরচ করেছ। আমাদের তো একটা ভবিষ্যৎ আছে, কিন্তু তুমি আমার কথার কোনো গুরুত্ব দিলে না। আমি বিস্মিত হয়ে তার দিকে তাকালাম, তারপর শান্ত গলায় বললাম, এসব কি বলছো অরু? তোমার বিয়েতে যখন তোমার ভাই এত টাকা খরচ করেছিল, তখন কি তার স্ত্রী সন্তানের ভবিষ্যৎ ছিল না? তোমার ভাই যদি তখন ভবিষ্যতের কথা চিন্তা করত, তখন বিয়ের কি হতো? আমার কথা শুনে অরুর চোখে তীব্র বিরক্ত ফুটে উঠল। সে ঠান্ডা গলায় বলল, তোমার পরিবারের হিসাব আর আমার পরিবারের হিসাব করবে না। তার সেই কথাটা যেন বুকের ভেতর কোথাও গভীরভাবে আঘাত করলো। সেই রাতটা আমরা দুইজনে তর্ক করতে করতে কাটালাম। আমাদের সংসারের বাতাস তখন যেন এক অদৃশ্য আগুন জ্বলছিল। কয়েকদিন পর খবর এলো আমার শ্বশুর খুবই অসুস্থ।
অরুকে নিয়ে আমি তখন দেখতে গেলাম। শ্বশুরবাড়ির দরজা পেরিয়ে ভেতরে ঢুকতে একটা অদ্ভুত দৃশ্য চোখে পড়লো। আমার শাশুড়ি তার ছেলের বউকে মানে অরুর ভাবিকে এলোপাতাড়ি মারছেন। আমি হতবাক হয়ে দৌড়ে গিয়ে তাকে থামালাম। আপনি তাকে মারছেন কেন? শাশুড়ি রেগে ফুসফুস করে বললেন, ও আমার ছেলের মাথা খেয়েছে, সে এখন ঠিক মতো আমার সেবা যত্নও করে না। আমি অবাক হয়ে ভাবির দিকে তাকালাম, নরম গলায় জিজ্ঞেস করলাম, ভাবি কি হয়েছে? আপনার নামে এসব কি শুনছি? ভাবির চোখে পানি মুছতে মুছতে বলল, না ভাইয়া, আসলে তিনজনে যদি আমাকে নিয়ে একই সময়ে তিনটা কাজ দেয় আমি কি করব? একটা শেষ না করলে কি আরেকটা শুরু করা যায়? তার কণ্ঠে ক্লান্তি আর অপমান মিশে ছিল। কিন্তু হঠাৎ অরুর সামনে এসে বলল, না পারলে এই বাড়ি ছেড়ে চলে যাও। তার সেই কথাটা শুনে আমি যেন মুহূর্তে অবাক হয়ে গেলাম। আমি অরুর দিকে তাকিয়ে বললাম, অরু তুমি কি পারবে একসাথে তিনটা কাজ করতে? অরু ঠান্ডা গলায় বলল, আমার সাথে কি ভাবের তুলনা হয়? আমি তখন একটু তিক্ত হেসে বললাম, ভাবের কি 10টা হাত আছে যে তিনি তিনটা কাজ একসাথে করবে? আমার ভেতর তখন জমে থাকা রাগ ধীরে ধীরে বিস্মিত হচ্ছিল। আমি আর নিজেকে থামাতে পারলাম না। রেগে গলা কাঁপাতে কাঁপাতে বললাম, আসলে তোমরা পুরো পরিবারটাই থার্ড ক্লাস। তোমার মা তোমাকে শেখায় শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়িকে কিভাবে সম্মান না করতে হয়, কিভাবে অসম্মান করতে হয়, তাদের কিভাবে কষ্ট দিতে হয়, তাদের উপর কিভাবে নির্যাতন করতে হয়। আমি আবার থেমে বললাম, কিন্তু ছেলের বউয়ের বেলায় সব উল্টো নিয়ম কেন? সেখানে এত অত্যাচার কেন? আমার কথা শুনে ঘরের ভেতর হঠাৎ গভীরভাবে নীরবতা নেমে এলো। শাশুড়ির চোখে তখন রাগের আগুন, আর অরু আমার দিকে এমন ভাবে তাকিয়েছিল যেন আমি তার সবচেয়ে বড় শত্রু। আমার শাশুড়ি তেলে ভেজা আগুনে জ্বলে উঠে তৎক্ষণাৎ আমার চোখের দিকে তাকিয়ে বলল, জামাই তুমি বাড়িতে এসেছো, খাও দাও, আরাম করে চলে যাও। আমার মেয়েকে নিয়ে মাথা ঘামাতে হবে না। আমি আমার মেয়েকে আদরে যত্নে মানুষ করেছি, সে আমার রাজকন্যা। তার কণ্ঠের দৃঢ়তা যেন ঘরের ভেতর বাতাসকে ভারী করে দিল। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম, কিন্তু বুকের ভেতর জমে থাকা আগুনটা আর চেপে রাখা গেল না। রাগে শরীর গজগজ করতে করতে বললাম, মা আপনি কেমন কথা বলছেন? পৃথিবীর সব মেয়েকেই তার বাবা মা আদর করে বড় করে, সব মেয়ে তার বাবা মায়ের কাছে রাজকন্যা। আমার কথা শেষ হতে শাশুড়ি ঠোঁট বাঁকিয়ে বললেন, আমার মেয়েকে তোমাদের বাড়িতে সারাদিন চাকরের মতো কাজ করানো হয়, নির্যাতন করা হয়। তখন আমি তো তোমাদের পরিবারের বিষয় নিয়ে চুপ থাকি, তেমনি তুমিও আমাদের পরিবারের ব্যাপারে চুপ থাকবে। কথাগুলো যেন ধারালো ছুরির মতো এসে বুকের ভেতর লাগলো। এর মধ্যে অরু ধীরে ধীরে মায়ের পাশে এসে দাঁড়ালো। তার কণ্ঠ ঠান্ডা, কিন্তু কথাগুলো যেন আরো বেশি কষ্ট দিল। হ্যাঁ মা, ঠিকই বলেছেন, তুমি চুপচাপ এসেছো, খাওয়া দাওয়া করে চলে যাবে। আমি অবাক হয়ে অরুর দিকে তাকালাম। সেই অরু যে একসময় আমার দিকে তাকিয়ে হাসতো, আজ সে আমার বিপরীতে এসে দাঁড়িয়েছে। আমি গলা একটু উঁচু করে বললাম, আমার বাবা মা তোমাকে চাকরানির মতো কাজ করায়, নির্যাতন করে? কবে করেছে বলো? বলো অরু। আমার কণ্ঠে রাগের সাথে সাথে একরকম অসহায়ত্ব ছিল। আমি আবার বললাম, তুমি বলছো না কেন? তোমার ভাবিকে তোমার মা যে পরিমাণ নির্যাতন করে, তার 5 ভাগের 1 ভাগ যদি আমার বাবা মা তোমার সাথে করতো, তাহলে তুমি আর তোমার মা আমাদের পুরো পরিবারকে জেলে ভরে দিতে। কথাগুলো শুনে শাশুড়ির চোখ আরো লাল হয়ে উঠলো। তিনি দাঁতে দাঁত চেপে বললেন, প্রয়োজনে তাই করব। ঘরের ভেতর হঠাৎ নিস্তব্ধতা নেমে এলো। সেদিন আর একটাও কথা বলিনি। বুকের ভেতর জমে থাকা কষ্ট আর অপমান নিয়ে চুপচাপ বের হয়ে এসেছিলাম সেই বাড়ি থেকে। তারপর এভাবে কেটে গেল আরো কয়েকটা মাস, কিন্তু সেই দিনের কথাগুলো আমার বুকের ভেতর আজও জমেছিল অদৃশ্য আগুনের মতো। কিন্তু বাবা মা এয়ারপোর্টে গেলেন কোহিনূর আর তার স্বামীকে বিদায় দিতে। সেখান থেকে তারা মামার বাসায় একদিন থেকে তারপর ফিরবেন। বাসায় তখন অরু একা। সেদিন বিকালে আমার এক বন্ধুর বাসায় ছোটখাটো একটা পার্টি ছিল, তাই অফিস থেকে 4টার দিকে ছুটি নিয়ে বের হয়ে এলাম। বাসার সামনে এসে থামতে দাঁড়ালাম। দরজায় তালা ঝুলছে। মনে মনে বললাম, অরু এই সময় বাসায় তালা দিয়ে কোথায় গেল? পকেট থেকে ফোন বের করে কল দিলাম। 1বার 2বার 3বার, কোনো রেসপন্স নেই। একটার পর একটা কল দিতেই থাকলাম। 10 15টা 20টা এরকম করে দিতেই থাকলাম, কিন্তু ফোনের পাশে শুধু নিস্তব্ধ অপেক্ষা। সময় ধীরে ধীরে সন্ধ্যায় ছুঁয়ে ফেললো। ঠিক 6টার দিকে অরু ফিরলো। দরজা খুলতে আমি জিজ্ঞেস করলাম, কোথায় গিয়েছিলে? ফোন ধরনি কেন? অরু ফোনটা নিয়ে স্ক্রিনে তাকালো, তারপর স্বাভাবিক গলায় বলল, ফোনটা সাইলেন্ট ছিল, আমি একটু মার্কেটে গিয়েছিলাম। আমি কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইলাম, তারপর ধীরে ধীরে বললাম, মার্কেটে গিয়েছো ভালো কথা, কিন্তু বেপরদায় কেন? এভাবে কোনো বাড়ির বউ বাইরে যায়? অরু মাথা নিচু করে বলল, সরি, ভুল হয়ে গেছে। আমি গভীর নিঃশ্বাস নিয়ে বললাম, ঠিক আছে, কিন্তু এরপর থেকে তুমি কোথাও গেলে আমাকে বলবে, আমি তোমাকে নিয়ে যাব, আমাকে ছাড়া বাইরে যাবে না। যদি দরকার হয় তাহলে পর্দা করে আমাকে বলে যাবে। অরু তখন চুপ করেছিল।
কিন্তু জানি না কেন সেদিন তার চোখের ভেতর আমি এক অন্য একটা ছায়া দেখেছিলাম, যা আমার বুকের ভেতর অজানা এক সন্দেহের বীজ বপন করে দিয়েছিল। আর তখনও আমি জানতাম না এই ছোট্ট ঘটনাটা একদিন আমার জীবনের সবচেয়ে বড় ঝড়ের মতো হয়ে উঠতে শুরু করে দিয়েছে। আর তখন আমি জানতাম না এই ছোট্ট ঘটনাটাই একদিন আমার জীবনের সবচেয়ে বড় ঝড়ের শুরু হতে যাচ্ছে। সেদিনের মতো রাতটা কেন যেন ভারী হয়ে নেমে এলো। কথা খুব বেশি হয়নি আমাদের মধ্যে, ওরও চুপচাপ ছিল, আমিও। পরের দিন সকালে অফিসে চলে গেলাম। সারাদিন কাজের ভিতর মাথা ব্যস্ত থাকলেও মনে কোথাও একটা অদ্ভুত অস্বস্তি কাজ করছিল, যেন অদৃশ্য কোনো ঝড় ধীরে ধীরে এগিয়ে আসছে আমার জীবনের দিকে। অফিস শেষে সন্ধ্যার দিকে বাসায় ফিরলাম। দরজা খুলতে দেখি বাবা মা আসছেন, কিন্তু ঘরের ভিতর অরুর কোনো চিহ্ন নেই। আমার বুকটা ধপ করে উঠলো। আমি মায়ের দিকে তাকিয়ে বললাম, মা, অরু কোথায়? ওকে তো দেখছি না। মা একটু বিস্মিত গলায় বলল, আমরা তো 4টার দিকে এসেছি, এসে দেখি বাসায় তালা দেওয়া। আমাদের কাছে আরেকটা চাবি ছিল, সেটা দিয়ে তালা খুলেছি, কিন্তু বৌমাকে তো দেখি নাই। মায়ের কথাটা যেন বুকের ভেতর এসে লাগলো, কেমন যেন শূন্যতা হয়ে গেল। আমি তাড়াতাড়ি ফোন বের করে অরুকে কল করলাম, 1বার 2বার 3বার, কিন্তু ফোন বন্ধ। আমি বারবার ফোন করতেই থাকলাম, কিন্তু প্রতিবারে সে যেন একই উত্তর, ফোন বন্ধ। তারপর অরুর বাবাকে ফোন করলাম। ওপাশ থেকে তিনি বললেন, না জামাই, অরু তো এখানে আসে নাই। এক মুহূর্তের যেন আমার যেন হাত পা কাঁপছিল। তারপর অরুর সব বান্ধবীদের ফোন করলাম, কেউ কিছু জানে না। সন্ধ্যার পর রাত হয়ে গেল, ধীরে ধীরে গভীর হতে লাগলো, কিন্তু অরুর কোনো খোঁজ নেই। এভাবে কেটে গেল পুরো একটা রাত। ভোরের আলো ফুটলো, তবু অরু নেই। সকালে অরুর মা আমাদের বাসায় এলেন। শুরুতে তারা শান্ত গলায় কথা বলছিলেন, কিন্তু কিছুক্ষণ পরে আমার শাশুড়ির চোখে সন্দেহের আগুন জ্বলে উঠলো। তিনি দাঁতে দাঁত চেপে বললেন, সত্যি করে বলো, আমার মেয়েকে তোমরা কি করেছো? আমি স্তব্ধ হয়ে গেলাম। কাপা গলায় বললাম, আমরা তো কেউ বাসায় ছিলাম না, আমি অফিসে ছিলাম, আমার বাবা মা এয়ারপোর্টে গিয়েছিল। তারপর পুরো ঘটনাটা খুলে বললাম। সব শুনে আমার শাশুড়ির চোখ রাঙিয়ে বললেন, আমার মেয়ের কিছু হলে তোমাদের পুরো পরিবারকে দেখে নিব। তার কথার মধ্যে এক ভয়ঙ্কর ইঙ্গিত ছিল, যা আমার বুকের ভিতর কাফন ধরিয়ে দিল। সারাদিন পুরো চট্টগ্রাম খুঁজলাম, হাসপাতাল, রাস্তার সবকিছুই খুঁজলাম, আত্মীয় স্বজনদের বাসা, কোথাও কোনো কিছুই বাদ রাখিনি। কিন্তু অরু নেই, কোথাও তাকে দেখতে পেলাম না। এই 2 দিন আমাদের পরিবারের কেউ ঠিক মতো খাবারও খায়নি। রাতের দিকে বাবা দীর্ঘশ্বাস ফেলে বললেন, শিহাব, কাল সকালে থানায় গিয়ে একটা নিখোঁজ ডায়েরি করতে হবে। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম, কিন্তু আমরা তখনও জানতাম না পরের ঘটনাটা আমাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় হয়ে উঠবে। মাঝরাতে হঠাৎ জোরে দরজা ধাক্কা পড়লো। দরজা খুলে দেখি, আসসালামু আলাইকুম এভরিওয়ান। শেষবারের মতো ভালোবাসি গল্পের পার্ট 2 এখানে সমাপ্ত করলাম। অনেকদিন পর তোমাদের মাঝে গল্প নিয়ে আসলাম, তবে ইনশাআল্লাহ এখন থেকে রেগুলার দেওয়ার চেষ্টা করব। আসলে বিভিন্ন ব্যস্ততা আর তার মধ্যে পরীক্ষার কারণে গল্পের মাঝে সময় দিতে পারছি না, তো তোমরা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবা। আর ভিডিওতে লাইক আর কমেন্ট করবা। নেক্সট পার্ট চাও কিনা সেটাও কমেন্ট করে জানাবা। আর নেক্সট পার্ট কিন্তু আরো ইন্টারেস্টিং হতে যাচ্ছে। ভিডিওর কোন পার্টটা সবচেয়ে বেশি সুন্দর লাগছে ওইটাও তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর চ্যানেলে যারা নতুন আছো তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।